আমন্ত্রণ জানাচ্ছি এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই আরআইসিএল স্টিল। আর দিনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আমরা তুলে ধরি আপনাদের সামনে। আজও ব্যতিক্রম থাকছে না, সাথে থাকছি আমি সাবিহা নিগার দৃষ্টি। জাতীয় নির্বাচনে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে প্রথম দিন আপিল করেছেন ৪২ জন প্রার্থী। তাদের বিষয়ে ৯ জানুয়ারির পর শুনানিতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আপিল কার্যক্রম পরিদর্শনে গিয়ে সিএসি এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের পরিবেশ ভালো, এবার ভোট হবে অবাধ ও সুষ্ঠু। সোমবার সকাল থেকেই মনোনয়ন বাতিল হওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে প্রার্থীরা ভিড় করেন নির্বাচন কমিশনে। সকাল 10টায় শুরু হয় আপিল গ্রহণ। আবেদন নেয়ার জন্য পুরো দেশকে 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে। আর এই আপিল আবেদন নেওয়া হবে ৯ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত পদ্ধতি মেনে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন বিভিন্ন দলের প্রার্থীরা। আশা করেন তারা নির্বাচন করতে পারবেন, তবে পরিবেশ আর নিরাপত্তা নিয়ে শঙ্কা তাদের। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। এটা অনাকাঙ্ক্ষিত ত্রুটি হয়ে গেছে। আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি সংশোধন করে দিতে পারতাম, কিন্তু সেটা না করে ডাইরেক্ট বাতিল করে আমাকে ঢাকা পর্যন্ত হয়রানি করা হচ্ছে। এখনো মপতন্ত্র চলতেছে, আমরা প্রার্থীরা নিরাপদ নেই। অবৈধ অস্ত্র উদ্ধার, মব সন্ত্রাস, লেভেল প্লেইং ফিল্ড, সন্ত্রাসী চাঁদাবাজিদের গ্রেপ্তার, এসব করলে নির্বাচনটা সুষ্ঠু হতো। রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন অন গ্রাউন্ড যে আমি 1%-এর সমর্থন সূচক যে সিগনেচার স্বাক্ষর সেটা দিতে পারিনি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, মনোনয়ন গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে যে কেউ আপিল করতে পারবেন। শুনানিতেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি। দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক, বা যেটাই হোক না কেন। এদিকে আপিল বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেন, নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে, এবারের ভোট হবে অবাধ ও সুষ্ঠু। প্লিজ অ্যালাউ আস সাম টাইম, তাই না? আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা। এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনও কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল আবেদন নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। মুক্তিযুদ্ধ বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এবং গণসংহতি আন্দোলনের নেতারা দেখা করতে গেলে এই কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষায় দেশ গড়ার বার্তা দেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে 7 দিনের দলীয় শোক কর্মসূচির শেষ দিনেও বিশিষ্টজনেরা শোক জানাতে যান চেয়ারপারসনের কার্যালয়ে। শোক বইয়ে স্বাক্ষরের পাশাপাশি তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সমবেদনা জানাতে গুলশানে যান সিপিবি, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এবং গণসংহতি আন্দোলনের নেতারা। সাক্ষাৎ শেষে নেতারা জানান, শিক্ষা, স্বাস্থ্যসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে তারেক রহমানের সঙ্গে। বক্তব্যে উঠে আসে, সংকট উত্তরণে নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশের একটা নতুন গণতান্ত্রিক যাত্রা যাতে শুরু হতে পারে, যেখানে আসলে মানুষের অধিকার থাকবে, মানুষের ন্যায্যতার ভিত্তিতে তার বিবেচনা হবে, এই সমস্ত জায়গা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। নির্বাচন কোনো বিকল্প নেই এই মুহূর্তে, কেননা একদিকে যেমন ন্যায় বিচার মানুষের দাবি, তেমনি সংস্কার তো মানুষের গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা। সেই রূপান্তরটা, সংস্কারটা সম্পন্ন করতে গেলে তো নির্বাচন লাগবে। পরে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতারা বলেন, স্বাধীনতা বিরোধীরা যেন রাজনীতিতে ভূমিকা নিতে না পারে এমন দাবি জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে ঘাটতি রয়েছে এমন অভিযোগও করেন তারা। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, ৭১কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা
নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই, সেই কথাটা উনি এখানে বললেন। এবং নির্বাচন নিয়েও উনি কিছু কথা বলেছেন যে নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ সেটা তৈরি করার ক্ষেত্রে এখনও পর্যন্ত ঘাটতি আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেগুলো নিয়েও জনগণের মধ্যে শঙ্কা আছে। আমরা আমাদের কথা সেগুলো তুলে ধরেছি। এদিন প্রধান উপদেষ্টার একান্ত সচিব এম খায়রুল ইসলামও শোকবার্তা নিয়ে আসেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 14 নেতা পদত্যাগের পর অনেকটাই ছন্দপতন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। চ্যালেঞ্জের মুখে পড়েছে দলটির ইমেজ ও সাংগঠনিক শক্তিও। অন্যদিকে পদত্যাগীদের মাঝে যেমন আছে ক্ষোভ, তেমনি এতদিনের সহযোদ্ধাদের ছেড়ে আসার বেদনাও। মহাজির হকের রিপোর্ট। জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে, জামাতের সাথে নির্বাচনী জোট বাঁধার পর থেকে ভাঙনের মুখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত এক সপ্তাহে দলটি থেকে পদত্যাগ করেছেন 14 নেতা। শঙ্কা আছে আরও অনেকের ছেড়ে যাওয়ার। নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়ে যারা গত 1.5 বছর একসাথে হেঁটেছেন তাদের অনেকের পথ এখন আলাদা। যাদের একজন ছিলেন মিডিয়া সেল সম্পাদক মুশফিকুস সালেহীন। এনসিপির নিজস্ব শক্তিকে বিশ্বাস করতে না পারা নিয়ে আক্ষেপ তার। জোটবদ্ধ হওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা এনসিপির এই ঘোষিত লক্ষ্য থেকে সরে গেছে। যেহেতু এই জোট করার ফলে মনে হচ্ছে যে এনসিপি আসলে ক্ষমতাকে অথবা যে কোনো উপায়ে সংসদে যাওয়াকে ওই নিজস্ব ওই স্বকীয় রাজনৈতিক ধারা নির্মাণের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সে কারণে আমার মনে হয়েছে যে এই জায়গায় আসলে আমার অবদান রাখাটার আসলে আর ব্যক্তিগতভাবে আমি প্রয়োজনীয়তা বোধ করছি না। এনসিপি থেকে পদত্যাগ না করলেও নির্বাচন থেকে সরে এসেছেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি মনে করেন জামাতের সাথে জোট বা আসন সমঝোতা যাই হোক, লাভ হবে না এনসিপির। জামাতের সাথে এই রাজনৈতিক কৌশল বলেন আর আসন সমঝোতা বলেন, এটিতে এনসিপি খুব বেশি লাভবান হয়নি, এখানে জামাত লাভবান হয়েছে। এনসিপির যে জুলাইয়ের একটা বড় স্টেক হোল্ডার, সেটি জামাতের রাজনীতিকে অনেকখানি লেজিটিমেসি দিবে। কিন্তু এনসিপির যেই শক্ত যারা প্রার্থী ছিলেন তাদের পক্ষে আমি যদি বলি 20টা আসনেও যদি আমরা সবাই মিলে আমাদের যা নিজস্ব শক্তি আছে সেটি নিয়ে যদি আমরা কাজ করতে পারতাম এককভাবে, স্বতন্ত্রভাবে, তাহলে তাদের মধ্যে আমার মনে হয় যে অন্তত 2-4 জন তো অবশ্যই বের হয়ে আসতো। গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করায় ক্ষতির কথা মানছে এনসিপিও। তারা বলছে পদত্যাগীরা চাইলে সুযোগ আছে দলে ফেরার। দল তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে যারা পদত্যাগ করছেন, এবং তাদের মতামতের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। দলীয়ভাবে হয়তো আলাপ আলোচনা করে পদত্যাগপত্র গ্রহণের একটা বিষয় থাকে, তাদের সাথে আলোচনা করব। এর মধ্যে যদি অনেকে অবশ্যই আমাদের সাথে একসাথে রাজনীতি করতে চায়, সেক্ষেত্রে ওয়েলকাম। ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এনসিপির দাবি জামাত সহ 11 দলের জোটে যুক্ত হলেও নিজস্ব আদর্শ থেকে সরে যাবে না তারা, যদিও তাতে আশ্বস্ত নন পদত্যাগকারী নেতারা। ক্ষমতা না জনতা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার মামলার চার্জশিট দেওয়া হবে বুধবার, এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বিচার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। বাংলাদেশে নিষিদ্ধ হলো আইপিএল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের সব খেলা সম্প্রচার ও আইপিএল কেন্দ্রিক অনুষ্ঠান প্রচার বন্ধ রাখতে বলেছে তথ্য মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি। এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। ইঙ্গিতটা আগের দিনই দিয়েছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইনি দিক খতিয়ে দেখে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বাংলাদেশে নিষিদ্ধ হলো আইপিএল। সোমবার সম্প্রচার মাধ্যমগুলোকে নির্দেশনা দিয়ে তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএল এর খেলা সম্প্রচার বন্ধ থাকবে।
এমনকি আইপিএল সংক্রান্ত কোনো অনুষ্ঠানও প্রচার করা যাবে না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার সত্য টি স্পোর্টসের কাছে। কারণ হিসেবে নির্দেশনায় বলা হয়েছে মোস্তাফিজুর রহমানকে যৌক্তিক কারণ ছাড়া আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি, যা দেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই, সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। তো আমি মনে করি যে আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না। আমি খুবই এটা গ্রহণ করি যে না, ঠিক আছে, আমরা দেখবই না। বাংলাদেশের আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে জায়গা করে নিয়েছে ভারতের প্রায় সব গণমাধ্যমে। তবে দেশটির ক্রিকেট বোর্ড কোনো প্রতিক্রিয়া জানায়নি। আইপিএল শুরু হবে ২৬ মার্চ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ এখনও অজানা। মেইলের জবাব পায়নি ক্রিকেট বোর্ড। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে সুযোগ দেবে আইসিসি, জানিয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তবে নিজেদের অবস্থানে অনড় থাকতে চায় বোর্ড। মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ায় মর্মাহত বলে জানিয়েছেন আমিনুল। বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখন আইসিসির কোর্টে। চারপাশে নানা গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে এখনও মেইলের জবাব আসেনি। বিসিবি সূত্র বলছে বিশ্বকাপ নিয়ে হুট করে সিদ্ধান্ত নেবে না নিয়ন্ত্রক সংস্থা, লেগে যেতে পারে আরও কয়েকদিন। তবে বিসিবি সভাপতি নিশ্চিত করলেন শীঘ্রই আইসিসির সাথে তাদের সভা। আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যে আছে। মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি, সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করব। বাট ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব। আইসিসিতে ভারতীয় আধিপত্য সবার জানা। চেয়ারম্যান জয়শা যে পক্ষপাতিত্ব করবেন না তার নিশ্চয়তা কি? এ নিয়ে মন্তব্য করতে রাজি নন বিসিবি সভাপতি। না, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া এখনও মেনে নিতে পারছেন না আমিনুল ইসলাম। আর সহসভাপতি ফারুক আহমেদ ব্যাখ্যা দিলেন কেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেনি বিসিবি। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যখন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না। কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয়। বিসিসিআই কিন্তু কেকেআরকে চিঠি দিয়েছে, এটা কিন্তু আমরা একদমই পার্ট না। মানে কেকেআরকে বলেছে ওকে দলে রাখতে না, এটা কিন্তু আমাদের বোর্ডকে কিছু জানায় না। ক্রিকেটারের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার বার্তা সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলটের। বাংলাদেশ স্ট্যান্ডে থাকা ভালো। অপোনেন্ট কি করছে, আইসিসি কি করছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি তাদের ডিসিশনকে, কিন্তু আমার মনে হয় আমরা কি পারবো না সেটা আমাদের স্টেট মতামত থাকা ভালো। দেশের সম্মানের প্রশ্নে খেলোয়াড় থেকে রাজনীতিবিদ এক জায়গায় মিলিত হয়েছেন সবাই। যেহেতু পাকিস্তান টিমও তো শ্রীলঙ্কায় খেলবে, তো আইসিসির কাছে যেহেতু জানানো হয়েছে, সেই তো হয়তো বিকল্প ভেন্যু তো অবশ্যই আছে। আমরা পার্শ্ববর্তী দেশগুলোকে যেই মেসেজ দিতে চাই যে আমরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি। তার প্রতি যে কোনো ধরনের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা, বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ আ হোল অসম্মান করা। পরিস্থিতি বিবেচনায় ভারতের বাংলাদেশ সফরও অনিশ্চিত, যদিও আপাতত বিশ্বকাপ নিয়েই ভাবতে চায় বিসিবি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এসি রুমে নয়, বেগম জিয়া সারা জীবন মানুষের কাতারে এসে রাজনীতি করেছেন। এমন মন্তব্য করে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন তিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। অভিযোগ করেন একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্রের চেষ্টা করছে। বেগম খালেদা জিয়ার বিদায়ের ষষ্ঠ দিন, সময় গড়ালেও প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধার ভালোবাসা জানাতে দূর দূরান্ত থেকে এদিনও এসেছে নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ যতদিন থাকবে, স্বাধীনতা যতদিন থাকবে, এই সার্বভৌমত্ব যতদিন থাকবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা আবেগ ততদিন থাকবে। ওনার জন্য সারা বাংলাদেশের মানুষ যেভাবে ওনাকে ভালোবাসা যেভাবে দেখিয়েছে, ওনার প্রতি মানুষের যে ভালোবাসাটা আছে, এটা দেখে আসলে ঘরে থাকতে পারলাম না। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে জিয়া উদ্যানে। শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিএনপির শীর্ষ নেতারা। স্মৃতিচারণ করেন খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবনের। বেগম খালেদা জিয়া এমন একজন নারী ছিলেন যিনি গৃহবধূ থেকে দেশের কোটি কোটি মানুষের আহ্বানে নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য।
তবে শ্রদ্ধা জানাতে এসে ফুল দেওয়ার সময় চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটে। কবরের মতো পবিত্র জায়গায় ছিল সেলফি তোলার হিড়িক। বেগম জিয়া চলে গেছেন, তবে সাধারণ মানুষ বলছেন তিনি রয়ে গেছেন মানুষের হৃদয়ে। তাই তো প্রতিদিন হাজারো মানুষ আসছেন তার কবর জিয়ারত করতে। সাধারণ মানুষের দাবি, বেগম জিয়া যে আপোষহীন রাজনীতি করতেন তা যেন চলমান থাকে বিএনপির পরবর্তী প্রজন্মে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। জিয়া পরিবারের সবশেষ আলোচিত চরিত্র ব্যারিস্টার জাইমা রহমান। সম্প্রতি জাইমাকে নিয়ে জল্পনা কল্পনা সবখানে। সাধারণ মানুষের প্রশ্ন, খালেদা জিয়ার ছায়া হয়ে তিনি কি রাজনীতিতে আসছেন? এমনটি হলে দেশ ও দলের জন্য ভালো বলে মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন শাহনেওয়াজ বাবলু। জাইমা রহমান রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত নতুন নাম। আলোচনার শুরুটা 25 ডিসেম্বর, দীর্ঘ 17 বছর পর বাবা তারেক রহমানের সাথে দেশে ফেরার পর থেকেই। এরপর যে কবার প্রকাশ্যে এসেছেন, আপনালয় কেড়েছেন মানুষের নজর। দাদি খালেদা জিয়ার প্রয়াণে তার ছায়া হয়ে সামলেছেন শোকাতুর পরিবারকে। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই প্রতিনিধিকে নিয়ে তাই আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ছায়াসঙ্গী হয়ে ওঠেন বাবার। তাতেই চাউর হয় জাইমার রাজনীতিতে আসার খবর। তবে কি খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে রাজনীতিতে আসছেন জাইমা রহমান? এমন প্রশ্নে খোলামেলা উত্তর না দিলেও তা উড়িয়ে দেননি দলের সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, রাজনৈতিক পরিবারে জাইমার জন্ম, বেড়ে ওঠা, তাই রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই তার। এখানে তো জড়িত না হওয়ার কোনো সুযোগ নাই, এর থেকে বাইরে থাকার কোনো সুযোগ নেই। কারণ ওরা যেভাবে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে কঠিন সময় অতিক্রম করেছে, এটা তো বাংলাদেশের খুব বেশি রাজনৈতিক পরিবার এত একটা দীর্ঘ সময়ের একটা কঠিন সময় পার করে নেয়। সব কিছু মিলিয়ে ওরা একটা বড় কমিটমেন্ট তো নিশ্চয়ই ডেভেলপ করেছে এখানে। এরকম কমিটমেন্ট নিয়ে যদি কেউ রাজনীতিতে আসে, তার পড়াশোনা, ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল এক্সপোজার, পলিটিক্যাল ট্রেনিং এবং দেশের বর্তমান যে প্রেক্ষাপট, সব কিছু মিলিয়ে আমার মনে হয় তো আশাটা তো দেশের জন্য, আমি মনে করি দলের জন্য, দেশের জন্য আমরা স্বাগত জানাই। জাইমা রহমান যখন বাবা মার সাথে লন্ডন পাড়ি দেন, তখন তিনি 13 বছরের কিশোরী। বন্ধুর পথ পেরিয়ে পরিপক্ক জাইমার রাজনীতির ভবিষ্যৎ কি তার সময় বলে দেবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। ব্ল্যাকমেইল মামলা, বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার তাহরিমা জান্নাত সুরভির রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেছেন আদালত। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সকালে তাহরিমা জান্নাত সুরভিকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গেল বুধবার গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। 25% গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিল র্যাব। তাই চূড়ান্ত প্রতিবেদনে সংস্থাটির বিলুপ্তির সুপারিশ করেছে গুম কমিশন। প্রতিবেদনে দেখা যায় ডিবি ও ডিজিএফআই এর মতো সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগের গত 1.5 দশকের শাসনামলের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় গুম। চরম এই মানবতা বিরোধী অপরাধে ভুক্তভোগী হাজারো মানুষ এবং তাদের পরিবার। নিখোঁজদের জন্য অপেক্ষা যে কতটা কষ্টের তা কেবল স্বজনরাই জানেন। আর কতটা নির্যাতন এবং নিপীড়নে তাদের মৃত্যু হয়েছে সেই খবর হয়তো কোনোদিনই জানা সম্ভব হবে না। তবে যারা ফিরে এসেছেন এবং যারা গুমের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদের বর্ণনায় উঠে এসেছে এসব ঘটনার পেছনের উদ্দেশ্য এবং নির্দেশদাতার নাম ও ভূমিকা। রোববার প্রধান উপদেষ্টার কাছে শক্তিশালী তথ্য প্রমাণের এই দলিল তুলে দেয় কমিশনের সদস্যরা। কমিশন বলছে, সবচেয়ে বেশি অর্থাৎ 25% গুমে দায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এরপরই রয়েছে পুলিশ, যাদের সম্পৃক্ততা 23%। এছাড়া ডিবি, সিটিটিসি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে পদ্ধতিগতভাবে এই অপরাধ সংঘটিত হয়েছে। কমিশনের অনুসন্ধানে দেখা যায়
প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত এসব গুমের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যেত নির্বাচনের সময়। কমিশন বলছে ক্ষমতা টিকিয়ে রাখতে আর বিরুদ্ধমত দমনে গুম করা হতো। তখনকার যে রেজিম, তার পলিটিক্যাল অপোনেন্টস বা পলিটিক্যাল ডিসিডেন্টস মেইনলি এগুলোকে বিএনপির লোকজন পাওয়া গেছে এবং জামায়াতে ইসলামের বা ওদের অঙ্গ সংগঠনগুলো পাওয়া গেছে। আর আপনারা দেখবেন আরেকটা প্যাটার্ন দেখবেন, প্রতিটা জেনারেল ইলেকশনের আগে 6 মাস 1 বছর আগ থেকে আমরা গুম ম্যাসিভ স্কেলে শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় 40টি নির্যাতন কেন্দ্রের মধ্যে র্যাবের দখলে ছিল অর্ধেকেরও বেশি। সারা দেশের প্রায় 40টার মতো ডিটেনশন সেন্টার আমরা উদ্ধার করেছি, ভিজিট করেছি। ডিটেনশন সেন্টার বলছি, সেল বলি নাই, কিন্তু সেল কি অসংখ্য, ঠিক আছে। সেখানে র্যাবের সবচেয়ে বেশি, র্যাবেরই আমরা ধরেন যে প্রায় 22 থেকে 23টার মতো ডিটেনশন সেন্টার। গুমের মতো অপকর্ম যেন ভবিষ্যতে আর না হয় সেজন্য বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তিকরণ, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার, সন্ত্রাস বিরোধী আইন 2009 বাতিল। শিগগিরই গুমের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কমিশন। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। প্রার্থীদের হলফনামায় অসঙ্গতিপূর্ণ সম্পদের হিসাব অনুসন্ধান করবে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন র্যাকের নবনির্বাচিত প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। কোন স্টেটমেন্টকে আপনাদের মনে হয় সন্দেহজনক, এবং আমি আমার সাংবাদিক ভাইদেরও বলবো, তাদেরও যদি মনে হয় যে এটা পরীক্ষা করা দরকার, এখানে বড় রকম কারচুপি হয়েছে, সেটা যদি আমরা দুদক পাই, আমরা দুদক আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। এবং এটার জন্য আমরা দরকার হলে আমরা আমাদের অন্যান্য কর্মকাণ্ড খানিকটা কমিয়ে নিয়ে এসে হলো এই সময়টায় এই কাজটা আমরা করে যাব। চট্টগ্রামে জনমনে আতঙ্ক বাড়িয়েছে সন্ত্রাসীদের বেপরোয়া তৎপরতা। উদ্ধার হচ্ছে না অবৈধ অস্ত্র, এতে উদ্বিগ্ন রাজনৈতিক নেতারাও প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। তাদের মতে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তার প্রভাব পড়বে নির্বাচনে। 2 জানুয়ারি ভোর চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় শিল্পপতি মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি করছে সন্ত্রাসীরা। মূলত চাঁদা দাবি করে না পেয়ে ফিল্মি স্টাইলে এই গুলিবর্ষণ। গত কয়েক মাসে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরে। একই কারণে এবং একই কায়দায় এ ধরনের ঘটনায় উদ্বেগ শহর জুড়ে। বেশিরভাগ ঘটনায় এসেছে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও কারাগারে আটক ছোট সাজ্জাদের বাহিনীর নাম, যারা এখন চরম বেপরোয়া। বারবার তারা প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটালেও পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন বেড়েছে জনমনে। জাতীয় নির্বাচন সামনে রেখে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীন তৎপরতা ভাবাচ্ছে রাজনৈতিক দলগুলোকেও। সত্যি উদ্বেগের, অস্ত্র আছে, অস্ত্র উদ্ধার হয় নাই, এবং অস্ত্র উদ্ধারের জন্য যে পরিবেশ তৈরি করা দরকার ছিল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেইভাবে তাদের তৎপরতা তুলনামূলকভাবে আমাদের দৃশ্যমান হচ্ছে না। এই অস্ত্রগুলো যাদের মাধ্যমে আছে তারা এটা নিয়ে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করবে, এটা ভোটে প্রভাবিত করার চেষ্টা করবে। যাদের ভোট নাই তারা গিয়ে এলাকায় এগুলো দেখাবে, লোকজন ভোট দিতে আসতে ভয় পাবে। তো ফলে আসলে যেভাবে ভোট হওয়া দরকার ওভাবে তো হবে না। শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে সিএমপির তৎপরতা যেমন আশানুরূপ নয়, তেমনি নির্বাচন সামনে রেখে তেমন নেই অস্ত্র উদ্ধারও, যা ভোটের পরিবেশে প্রভাব ফেলবে বলে মনে করছেন সিটি মেয়রও। 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগে আমরা যাদেরকে দেখেছি ওপেন অস্ত্র হাতে ঘুরতে, তারা তো অনেকে অ্যারেস্ট হয়নি। কাজে ওই চিহ্নিত সন্ত্রাসীগুলোকে যদি অ্যারেস্ট করা যায়, তাহলে অন্তত পক্ষে মানুষ একটা নিরাপত্তার জায়গায় তারা ফিরে যাবে। তবে নগরবাসীর চরম উদ্বেগের মধ্যেও সন্ত্রাসীদের ধরতে তৎপর এমন গতানুগতিক দাবি করছে পুলিশ। বিভিন্নভাবে আমাদের চেকপোস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি তথ্যের মাধ্যমে তো নির্বাচন যতই ঘনিয়ে আসতেছে, আমাদের আপনি যেটা বলছেন সারাশি এ ধরনের কর্মসূচি হওয়ার সম্ভাবনা। শীর্ষ সন্ত্রাসী বাহিনীগুলোর এই তৎপরতা সবচেয়ে বেশি বায়েজিদ, খুলশী, চাঁদগাঁও, পাঁচলাইশ, বাকলিয়া এবং জেলার হাটহাজারী, রাউজানে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। যশোরের মনিরামপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন চরমপন্থী নেতা রানা প্রতাপ বৈরাগী। স্থানীয়রা জানায় সন্ধ্যায় কোপালিয়া বাজারে নিজের
বরফ কলের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন রানা। এ সময় একটি মোটরসাইকেলে 3 যুবক এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ জানায় রানা প্রতাপ হত্যা সহ একাধিক মামলার আসামি ছিলেন। এদিকে ঝিনাইদহের মহেশপুরে মুদি দোকানিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে। দেশের বাইরের খবর জানাবো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ক্লোরেসকে বিচারের মুখোমুখি করতে নিউ ইয়র্ক আদালতে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল 7টার পরপরই ব্রুকলিন ডিটেনশন সেন্টার থেকে মাদুরোকে নিয়ে আদালতের দিকে রওনা দেয় একটি গাড়িবহর। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় তারা আদালত প্রাঙ্গণে পৌঁছান। মাদুরোকে সস্ত্রীক হাতকড়া পরিয়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ আলভিন কে হেলারস্টেইনের সামনে হাজির করা হবে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে কলম্বিয়া, কিউবা, মেক্সিকো ও গ্রিনল্যান্ড। এদিকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নামার ডাক দিয়েছেন মাদুরো পুত্র নিকোলাস মাদুরো গুয়েরা। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ভেনেজুয়েলায় সামরিক অভিযানের রেশ না কাটতেই এবার নতুন হুঙ্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হুমকি শিগগিরই পতন হচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সাম্রাজ্যেরও। ভেনেজুয়েলার মতো কলম্বিয়াও গভীর সংকটে। একজন অসুস্থ ব্যক্তি দেশটি চালাচ্ছে, যিনি কোকেইন তৈরির সাথে সম্পৃক্ত। কলম্বিয়া খুব শীঘ্রই পতনের মুখে পড়বে। আর কিউবা প্রসঙ্গে ট্রাম্পের হুঁশিয়ারি, দেশটির জন্য বাড়তি কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে না ওয়াশিংটনের। তাদের জন্য আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, তারা নিজেরাই ভেঙে পড়বে। তাদের পতন হলে কিউবান আমেরিকানরা সত্যিই খুশি হবে। ট্রাম্পের আগ্রাসী বক্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে গুস্তাভো পেত্রো। এক্সের এক পোস্টে ল্যাটিন আমেরিকান সব দেশকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। জানান, এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে দাস হিসেবে সাম্রাজ্যবাদীদের রোশনালে পড়তে হবে পুরো ল্যাটিন আমেরিকাকে। মাদুরোকে আটকের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ করছে ভেনেজুয়েলার সরকারপন্থী জনগণ। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নামার ডাক দিয়েছেন মাদুরো পুত্র নিকোলাস মাদুরো গুয়েরা। বাবার আটক প্রসঙ্গে এক ভিডিও বার্তায় বলেন, ইতিহাসই বলে দিবে কারা বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে ট্রাম্পের নতুন করে সংজ্ঞায়িত ডনডো ডক্ট্রিনের ভয়ে তটস্থ ল্যাটিন আমেরিকা সহ পুরো বিশ্ব। হুমকি এসেছে মেক্সিকো ও গ্রিনল্যান্ডের উপরও। গণতন্ত্র রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের নামে ট্রাম্পের এ ধরনের অভিযানকে পশ্চিম গোলার্ধে মার্কিনীদের প্রভাব বলয় গড়ার সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নাসরিন আক্তার, চ্যানেল 24। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।